ক্লাস 10 এর লাইফ সায়েন্স ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমাদের এর আগের ক্লাসে মিওসিসের প্রধান 4টে বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আলোচনা করব মিওসিসের তাৎপর্য এবং মাইটোসিস ও মিওসিসের পার্থক্য নিয়ে। তা প্রথমে আমরা মিওসিসের তাৎপর্য নিয়ে আলোচনায় আসছি। দেখতেই পাচ্ছ বোর্ডে মিওসিসের 4টে প্রধান তাৎপর্য তোমাদের সিলেবাসে রাখা হয়েছে। সেগুলো: 1-এ রয়েছে প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখা, 2-এ প্রকরণের উৎপত্তি, 3-এ গ্যামেট উৎপাদন, আর 4-এ রয়েছে যৌনক্রম বজায় রাখা। তা প্রথমে আমরা এই যে প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখা, এতে মিওসিসের কি গুরুত্ব রয়েছে বা মিওসিসের তাৎপর্য কি, সেই বিষয়ে প্রথমে আসছি। একটু দেখে নাও বোর্ডে। তা তোমরা ইতিমধ্যেই জেনে নিয়েছো যে উন্নত শ্রেণীর প্রত্যেকটা জীবের ক্রোমোজোম সংখ্যা সবসময় ডিপ্লয়েড প্রকৃতির হয়, অর্থাৎ টুয়েন প্রকৃতির। এখন আমরা ধরে নিচ্ছি, এই বোর্ডে দেখো, আমরা ধরছি যে এটা একটা পুরুষ জীব, এর ক্রোমোজোম সংখ্যা ডিপ্লয়েড অর্থাৎ টুয়েন। আর আমরা জানি যে এই যে পুরুষ জীবটা, এর জনন অঙ্গে তৈরি হয় পুং জনন মাতৃকোষ। তাহলে এখানে তৈরি হচ্ছে পুং জনন মাতৃকোষ। এই পুং জনন মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা অবশ্যই 2n, কারণ এই যে পুরুষ জীবটা রয়েছে, এর থেকে যখন এই জনন মাতৃকোষ তৈরি হচ্ছে, তখন যে বিভাজনটা হয় সেটা হচ্ছে মাইটোসিস বিভাজন। তোমরা জানো যে এই মাইটোসিস বিভাজনের ক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যা সবসময় সমান থাকে। তাই এখানে যেরকম 2n, এখানটাতেও 2n। এবারে আসো, এই যে জনন মাতৃকোষ, এই জনন মাতৃকোষের মধ্যে এবারে মিওসিস সংঘটিত হচ্ছে। এই মিওসিস সংঘটিত হবার ফলে এই যে পুংজনন মাতৃকোষটা, এর থেকে যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে পুং গ্যামেট, যার ক্রোমোজোম সংখ্যা হবে n। কারণ তোমরাও এটা জেনে নিয়েছো যে মিওসিস কোষ বিভাজনই হচ্ছে একমাত্র কোষ বিভাজন, যে বিভাজনের মাধ্যমে জনন মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েডে আসে। তাহলে এখানে দেখতেই পাচ্ছ জনন মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা ছিল ডিপ্লয়েড অর্থাৎ 2n। সেখান থেকে মিওসিস বিভাজনের ফলে যে গ্যামেট তৈরি হলো, তার ক্রোমোজোম সংখ্যা দাঁড়াচ্ছে এর অর্ধেক অর্থাৎ n, অর্থাৎ হ্যাপ্লয়েড। এবারে দেখো, একই রকম ভাবে এখানে যেরকম পুরুষ জীব থেকে একটা পুং গ্যামেট বা মেল গ্যামেট তৈরি হলো, একই রকম ভাবে আমরা এখানে বলতে পারি যে একটা স্ত্রী জীব, এই স্ত্রী জীবের জনন অঙ্গে তৈরি হয় স্ত্রী জনন মাতৃকোষ, এবং এই স্ত্রী জনন মাতৃকোষের মধ্যে মিওসিস প্রক্রিয়ায় কোষ বিভাজন হচ্ছে, ফলে তৈরি হচ্ছে স্ত্রী গ্যামেট, যার ক্রোমোজোম সংখ্যা হচ্ছে n। তাহলে এখানে দেখতে পাচ্ছ দু ধরনের গ্যামেট তৈরি হয়েছে। এটা হচ্ছে পুং গ্যামেট বা মেল গ্যামেট, আর এটা হচ্ছে স্ত্রী গ্যামেট বা ফিমেল গ্যামেট। তোমরা এটাও জানো যে এই যে দুটো গ্যামেট, এই দুটো গ্যামেটের মিলনের ফলে আমরা জানি তৈরি হয়
জাইগোট। এই জাইগোট তৈরি হচ্ছে, জাইগোট। আর এই মিলন প্রক্রিয়াটাকে আমরা বলি নিষেক বা ফার্টিলাইজেশন। এখন এই যে জাইগোটটা তৈরি হলো, এই জাইগোটের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 2n। এখানে বুঝতেই পারছো, এই একটা মেল গ্যামেট, তার ক্রোমোজোম সংখ্যা ছিল n, আবার এখানে ফিমেল গ্যামেট, এর ক্রোমোজোম সংখ্যা n, তাহলে n প্লাস n, অর্থাৎ জাইগোটে গিয়ে ক্রোমোজোম সংখ্যা হলো 2n। এবারে দেখো, এই জাইগোট বিভাজনের মাধ্যমে ভ্রূণ তৈরি করে এবং ভ্রূণ থেকে অপত্য জীবের সৃষ্টি হয়, অপত্য জীব। এবং এই অপত্য জীবে ক্রোমোজোম সংখ্যা 2n। তার কারণ হচ্ছে এই জাইগোট থেকে যখন ভ্রূণ তৈরি হয় তখন যেরকম মাইটোসিস হয়, আবার ভ্রূণ থেকে অপত্য জীব তৈরির সময়ও মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজন ঘটে, যার ফলে অপত্য জীবের ক্রোমোজোম সংখ্যা দাঁড়াচ্ছে 2n, অর্থাৎ ডিপ্লয়েড। এবার লক্ষ্য করো, এই যে অপত্য জীব, এদের ক্রোমোজোম সংখ্যা কত? 2n, অর্থাৎ ডিপ্লয়েড। এরা তৈরি হয়েছে কোত্থেকে? এই যে জনিত্রী জীব দুটো, এরাও ক্রোমোজোম সংখ্যা ডিপ্লয়েড, এরাও ক্রোমোজোম সংখ্যা ডিপ্লয়েড, দুটোরই ক্রোমোজোম সংখ্যা ডিপ্লয়েড। তাহলে জনিত্রী জীবের ক্রোমোজোম সংখ্যা ডিপ্লয়েড, সেখান থেকে যে অপত্য জীব সৃষ্টি হলো তাদেরও ক্রোমোজোম সংখ্যা ডিপ্লয়েড। অর্থাৎ আমরা বলতে পারি এক জনিত্রীর থেকে যখন জনিত্রীর থেকে যখন অপত্য যৌন তৈরি হলো তখন তাদের ক্রোমোজোম সংখ্যার কোনো হেরফের হচ্ছে না, অর্থাৎ প্রজাতির ক্রোমোজোম সংখ্যা সবসময় ধ্রুবক থাকছে। তো এখন প্রশ্নটা দাঁড়াচ্ছে, এই ধ্রুবক রাখার পেছনে কে দায়ী? তাহলে এখানে দুটো জিনিস দায়ী। প্রথমত দেখো, এই যে মিওসিস প্রক্রিয়ার মাধ্যমে জনন মাতৃকোষ যেটা ডিপ্লয়েড ছিল সেটাকে হ্যাপ্লয়েড গ্যামেটে রূপান্তরিত করেছে, আবার নিষেকের ফলে কি হয়েছে, হ্যাপ্লয়েড গ্যামেট থেকে ডিপ্লয়েড জাইগোট তৈরি হয়েছে। এইভাবেই মিওসিস কোষ বিভাজন এবং নিষেকের মাধ্যমে একটা নির্দিষ্ট প্রজাতির ক্রোমোজোম সংখ্যা সবসময় ধ্রুবক থাকে। আমরা এবারে দেখব মিওসিসের দ্বিতীয় তাৎপর্য, অর্থাৎ প্রকরণের উৎপত্তি। তো এই প্রকরণের উৎপত্তিতে যাবার আগে তোমাদের বলে দিই যে এই যে প্রকরণ, এই বিষয়টা তোমাদের কাছে একদমই নতুন। এই বিষয়টা সম্পর্কে তোমরা বিস্তারিতভাবে জানবে ডারউইনের তত্ত্ব বা ডারউইনবাদ যখন তোমরা পড়বে। তার আগে চলো দেখে নেওয়া যাক এই প্রকরণ বা ভেরিয়েশন এটা কি। দেখে নিই আমরা। তোমরা জানো যে মানুষের সায়েন্টিফিক নেম হচ্ছে হোমো সেপিয়েন্স, হোমো সেপিয়েন্স, যদিও বর্তমানে ওটা হোমো সেপিয়েন্স সেপিয়েন্স, তো এখানে দেখে নাও এটাই। এই হোমো সেপিয়েন্স এর তোমরা জানো হোমো এটা হচ্ছে জেনাস আর সেপিয়েন্স হচ্ছে স্পিসিস, অর্থাৎ এই সেপিয়েন্সটা হচ্ছে স্পিসিস বা প্রজাতি। এখন দেখো পৃথিবীর সমস্ত মানুষই এই সেপিয়েন্স প্রজাতির অন্তর্ভুক্ত। এখন প্রশ্ন হলো, এই যে পৃথিবীর সমস্ত মানুষ যারা সেপিয়েন্স প্রজাতির অন্তর্ভুক্ত, তারা কি সবাই হুবহু একই রকমের? মোটেও না। একজন মানুষের সঙ্গে আরেকজন মানুষের বিস্তর পার্থক্য রয়েছে। তাহলে এই যে একই প্রজাতির অন্তর্ভুক্ত জীবেদের মধ্যে তাদের আকার আকৃতি, গঠন এবং আচরণগত যে পার্থক্য দেখা যায় সেটাকেই আমরা বলি প্রকরণ বা ভেরিয়েশন। এখন এই প্রকরণের উৎপত্তিতে মিওসিসের কি ভূমিকা রয়েছে আমাদের দেখতে হবে। তো তোমরা দেখেছো যে মিওসিসে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে, সেটা হলো ক্রসিং ওভার। এই ক্রসিং ওভারের ক্ষেত্রে কি হয় তোমরা আগে দেখে নিয়েছো, তোমরা দেখে নিই ব্যাপারটা কি হয়।
তাহলে ক্রসিং ওভার এই ক্রসিং ওভার হচ্ছে তোমরা জানো যে দুটো সমসংস্থ ক্রোমোজোমে নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে খণ্ড বিনিময়, আর এই খণ্ড বিনিময়ের ফলে কি হয়, জিনের পুনর্বিন্যাস ঘটে বা জেনেটিক রিকম্বিনেশন ঘটে। তাহলে হচ্ছে জিনের পুনর্বিন্যাস বা রিকম্বিনেশন। আর এই জিনের পুনর্বিন্যাসের ফলে জীবের সৃষ্টি হয় প্রকরণ বা ভ্যারিয়েশন। তাহলে প্রকরণের সৃষ্টি হল। এবারে দেখো, এই যে প্রকরণগুলো সৃষ্টি হয়, এই প্রকরণ দু রকমের হতে পারে। এক ধরনের প্রকরণ যেগুলোকে আমরা বলি অনুকূল প্রকরণ, যেগুলো পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রক্ষায় সমর্থ। আবার কিছু প্রকরণ আছে যাদেরকে আমরা বলি প্রতিকূল প্রকরণ, যেগুলো পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রক্ষায় সমর্থ নয়। তাহলে অনুকূল প্রকরণগুলো কালক্রমে একটা নতুন প্রজাতির সৃষ্টি করে, নতুন প্রজাতি। তাহলে দেখতেই পাচ্ছেন যে মিওসিস বিভাজনে ক্রসিং ওভার ঘটে, ক্রসিং ওভারের ফলে জিনের পুনর্বিন্যাস বা রিকম্বিনেশন ঘটে, রিকম্বিনেশনের ফলস্বরূপ জীবে দেখা দেয় প্রকরণ, আর এই প্রকরণের সাহায্যে নতুন প্রজাতির সৃষ্টি হয়। এবারে আমরা আসছি মিওসিসের 3 নম্বর তাৎপর্য, অর্থাৎ গ্যামেট উৎপাদন। তো দেখে নাও গ্যামেট উৎপাদনের পেছনে মিওসিসের কি তাৎপর্য রয়েছে। তোমরা অলরেডি দেখে নিয়েছো যে মিওসিস বিভাজনের সময় ডিপ্লয়েড জনন মাতৃকোষ ক্রোমোজোম সংখ্যা 2n, এটার থেকে এখানে মিওসিস হচ্ছে, মিওসিস তৈরি হচ্ছে হ্যাপ্লয়েড জনন কোষ, যার ক্রোমোজোম সংখ্যা n। এই যে জনন কোষ, এটাকে আমরা বলি গ্যামেট। তাহলে মিওসিস বিভাজনের মাধ্যমে ডিপ্লয়েড জনন মাতৃকোষ থেকে হ্যাপ্লয়েড জনন কোষ বা গ্যামেট সৃষ্টি হয়। এখন এই যে জনন কোষ বা গ্যামেট তৈরি হলো, এই গ্যামেট দু রকমের। একটাকে আমরা বলি মেল গ্যামেট বা শুক্রাণু, আরেকটাকে আমরা বলি ফিমেল গ্যামেট বা ডিম্বাণু। এই শুক্রাণু এবং ডিম্বাণু যৌন জননের সময় পরস্পরের সঙ্গে মিলিত হয়ে জাইগোট গঠন করে এবং জাইগোট থেকে সৃষ্টি হয় অপত্য জীব। তাহলে দেখা যাচ্ছে যৌন জননের সময় গ্যামেট উৎপাদন অবশ্যম্ভাবী, গ্যামেট উৎপাদন ছাড়া যৌন জনন সম্ভব নয়। আর এই গ্যামেট উৎপাদন যে প্রক্রিয়ায় হয় সেটা হচ্ছে মিওসিস, অর্থাৎ গ্যামেট উৎপাদনের পেছনে মিওসিসের ভূমিকা রয়েছে। এবারে আমরা দেখে নিচ্ছি মিওসিসের চতুর্থ তাৎপর্য, যেটা হচ্ছে যৌনক্রম বজায় রাখা। তা প্রথমে তোমরা দেখে নাও যে যৌনক্রম কি। জীবদেহে দুটো দশা থাকে, একটা হচ্ছে ডিপ্লয়েড দশা, ডিপ্লয়েড that is 2n দশা, আরেকটা হচ্ছে হ্যাপ্লয়েড অর্থাৎ n দশা। এখন এই যে দুটো দশা, এই দুটো দশা কি হয় দেখো, এই ডিপ্লয়েড দশা থেকে হ্যাপ্লয়েড দশা আসে, আবার হ্যাপ্লয়েড দশা থেকে ডিপ্লয়েড দশায় পদার্পণ করে। তো এই যে কোন জীবের জীবন চক্রে
ডিপ্লয়েড এবং হ্যাপ্লয়েড দশার এই রকম চক্রাকার আবর্তনকে আমরা বলছি জনুক্রম। এখন এই জনুক্রম বজায় রাখতে গেলে মিওসিসের কি ভূমিকা রয়েছে দেখো। এখানটা তোমরা দেখতে পাচ্ছ যে ডিপ্লয়েড জনু থেকে হ্যাপ্লয়েড জনুতে আসলো, তাহলে ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েডে আসতে গেলে অবশ্যই এখানে মিওসিস কোষ বিভাজনের দরকার আছে। তাহলে এখানে মিওসিস বিভাজন। আবার দেখো যখন হ্যাপ্লয়েড থেকে ডিপ্লয়েডে যাচ্ছে সেখানে লাগবে নিষেক। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে জীবের জনুক্রম বজায় রাখতে গেলে ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েডে যেতে মিওসিসের প্রয়োজন, আবার হ্যাপ্লয়েড থেকে ডিপ্লয়েডে যেতে নিষেকের প্রয়োজন। তাহলে জনুক্রম বজায় রাখতে গেলে অবশ্যই মিওসিস বিভাজনের একটা গুরুত্ব রয়েছে। এবারে আমরা মাইটোসিস এবং মিওসিসের পার্থক্য নিয়ে আলোচনা করব। তোমরা বোর্ডে দেখতেই পাচ্ছ এই যে তিনটে বিষয় রয়েছে, এই তিনটে বিষয়ের উপর ভিত্তি করে এই দুটো প্রক্রিয়ার মধ্যে কি কি পার্থক্য রয়েছে আমরা দেখে নিই। প্রথম রয়েছে সম্পাদনের স্থান, অর্থাৎ মাইটোসিস এবং মিওসিস কোথায় সংঘটিত হয়। তোমরা জানো মাইটোসিস জীবেদের দেহকোষের মধ্যে ঘটে, তাহলে এটা দেহকোষে হচ্ছে, আর মিওসিসটা হচ্ছে জনন মাতৃকোষে, জনন মাতৃকোষ। তাহলে দেখো এই যে মাইটোসিস দেহকোষের মধ্যে সংঘটিত হচ্ছে, এখন উদ্ভিদের বেলায় এদের মূল এবং কাণ্ডের অগ্রভাগে যে ভাজক কলা রয়েছে অর্থাৎ বর্ধনশীল অঞ্চল, সেই বর্ধনশীল অঞ্চলে সম্পন্ন হয়। আবার প্রাণীদের ক্ষেত্রে ভ্রূণের স্ফুরণ এবং যখন তাদের স্বাভাবিক বৃদ্ধি সম্পন্ন হয় তখন মাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজিত হয়। আর জনন মাতৃকোষের ক্ষেত্রে আমরা নিম্ন শ্রেণীর উদ্ভিদের ক্ষেত্রে যদি দেখি তাহলে মস এবং ফার্নের ক্ষেত্রে রেণু মাতৃকোষে, সপুষ্পক উদ্ভিদের বেলায় পরাগ রেণু মাতৃকোষ এবং স্ত্রী রেণু মাতৃকোষে, আর প্রাণীদের বেলায় প্রাইমারি স্পারমাটোসাইট এবং প্রাইমারি উসাইট কোষে সংঘটিত হয়। এবারে আসছি দ্বিতীয় বিষয়, যেটা ক্রোমোজোম বিভাজনের প্রকৃতি। তো তোমরা জানো মাইটোসিস বিভাজনের ক্ষেত্রে আমরা দেখেছি যে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার সমান হয়, অর্থাৎ এটা হচ্ছে সমবিভাজন পদ্ধতি, সমবিভাজন। আবার মিওসিসের ক্ষেত্রে তোমরা দেখেছো যে ওখানটায় অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা জনিত্রী কোষের ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়, অর্থাৎ এটা হচ্ছে হ্রাস বিভাজন প্রক্রিয়া। তাহলে হ্রাস বিভাজন। উৎপন্ন কোষের সংখ্যায় এবার এসো 3 নম্বর বিষয় যেটা। তো তোমরা মাইটোসিস এবং মিওসিসের ক্ষেত্রে দেখেছো মাইটোসিসের বেলায় কি হয়, দুটো অপত্য কোষ তৈরি হয়, যেহেতু জনিত্রী কোষটা একবার বিভাজিত হয় এই জন্য এখানে উৎপন্ন কোষের সংখ্যা হচ্ছে দুটো। তাহলে দুটো অপত্য কোষ তৈরি হচ্ছে, অপত্য কোষ। আর এখানে যেহেতু কোষ দুবার বিভাজিত হয় এই জন্য মিওসিসের বেলায় 4টে অপত্য কোষ তৈরি হয়। তাহলে 4টে অপত্য কোষ। তাহলে দেখে নাও যে এই যে তিনটে বিষয় রয়েছে, এই তিনটে বিষয়ে মাইটোসিস এবং মিওসিসের ক্ষেত্রে কি কি পার্থক্য। এবার মাইটোসিস দেহকোষে সম্পন্ন হয়, মিওসিস জনন মাতৃকোষে সম্পন্ন হয়। ক্রোমোজোম বিভাজনের প্রকৃতি, এটা একটা সমবিভাজন প্রক্রিয়া, এটা হ্রাস বিভাজন প্রক্রিয়া। উৎপন্ন কোষের সংখ্যা, এক্ষেত্রে দুটো অপত্য কোষ সৃষ্টি হয় আর এক্ষেত্রে 4টে অপত্য কোষ সৃষ্টি হয়। এইগুলো মাইটোসিস এবং মিওসিসের পার্থক্য। তাহলে আজকে আমরা দুটো জিনিস শিখলাম,
প্রথমে মিওসিসের তাৎপর্য এবং পরবর্তীতে মাইটোসিস এবং মিওসিসের পার্থক্য।